এবার মডার্ন হিস্ট্রি। ভারত থেকে বিভিন্ন জিনিসপত্র যেমন সুতি, রেশম, মশলা, দামি পাথর, বিভিন্ন জন্তু, এইসবের চাহিদা অনেক আগে থেকে ইউরোপের মার্কেটে ছিল। ফলে ভারত থেকে ইউরোপে ওই আরব দেশের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য হতো। পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশ চিন্তা ভাবনা করে যে আরবের ভেতর থেকে ব্যবসা বাণিজ্য না করে ডাইরেক্ট সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করলেই হয়। আর ইউরোপ থেকে ভারত পর্যন্ত সমুদ্রপথ আবিষ্কার করার জন্যই পর্তুগাল থেকে বিভিন্ন ব্যক্তি ভারতের উদ্দেশ্যে আসে। যেমন 1487 খ্রিস্টাব্দে বার্থোলোমিও ডিয়াস, 1492-তে কলম্বাস, আর 1497-তে ভাস্কো ডা গামা। 1487 বার্থোলোমিও ডিয়াস, 1492 কলম্বাস, 1497 ভাস্কো ডা গামা। 1487 খ্রিস্টাব্দে বার্থোলোমিও ডিয়াস পর্তুগাল থেকে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ পর্যন্ত সামুদ্রিক রাস্তা আবিষ্কার করে ফেলে। পরে 1492 খ্রিস্টাব্দে কলম্বাস ভারতের উদ্দেশ্যে আসে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এই দেশটার আবিষ্কার করে ফেলে। পরবর্তীতে 1497 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা পর্তুগাল থেকে কেপ অফ গুড হোপ পর্যন্ত আসে। সেখানে একজন ভারতীয় ব্যবসায়ী আহমেদ ইবু মাজিদের সাথে তার দেখা হয়ে যায়। মাজিদের পরামর্শ অনুযায়ী ভাস্কো ডা গামা ভারতে কেরালার কালিকট বন্দরে এসে পৌঁছায় 1498 খ্রিস্টাব্দে। এই হিসাবে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা ভারত থেকে ইউরোপের সামুদ্রিক রাস্তা আবিষ্কার করে ফেলে। এখন ভাস্কো ডা গামা কেরালার এই এরিয়া থেকে প্রচুর পরিমাণে মশলা কেনে এবং সেগুলো ইউরোপের বাজারে বিক্রি করে প্রায় 60 থেকে 64 গুণ মুনাফা অর্জন করে। তো যাই হোক, ভাস্কো ডা গামা 1498 খ্রিস্টাব্দে প্রথম কেরালার কালিকট এরিয়াতে এসে পৌঁছায়। এরপর 1500 খ্রিস্টাব্দে পর্তুগাল থেকে আরো একজন ব্যক্তি ব্যবসার জন্য আসে, ক্যাব্রাল। 1500 খ্রিস্টাব্দে আসে ক্যাব্রাল। ক্যাব্রাল এসে ওই কালিকটে ছোট একটা গোদাম স্থাপন করে, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই ক্যাব্রালের সাথে কেরালার ওই লোকাল জমিদারদের একটা ঝামেলা তৈরি হয়ে যায়। পরে 1502 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা আবারও ভারতে আসে ব্যবসার জন্য। এসে ক্যাব্রালের সাথে জমিদারদের ওই ঝামেলার নিষ্পত্তি ঘটায় এবং এরপর কালিকট, কোচি আর কন্নড়, কালিকট, কোচি আর কন্নড় এই তিন জায়গায় তিনটে ট্রেডিং আউটপোস্ট তৈরি করে। এরপর 1505 খ্রিস্টাব্দে আসে আলমোডা। পর্তুগাল থেকে গভর্নর হিসাবে আসে আলমোডা। আলমোডা এসে ভারত থেকে ইউরোপ পর্যন্ত সমুদ্র নিয়ন্ত্রণ করার জন্য একটা পলিসি নিয়ে আসে, ব্লু ওয়াটার পলিসি। আলমোডা নিয়ে আসে ব্লু ওয়াটার পলিসি এবং একটা নৌসেনা তৈরি করে, এস্তাদো দে ইন্ডিয়া। এই নৌসেনার মাধ্যমে অন্যান্য দেশের নৌসেনার কাছ থেকে কর বা টোল নিত। এই টোলকে বলা হতো কার্তেজ। আর এই কর নেওয়ার জন্যই বিভিন্ন দেশের সাথে আলমোডার ঝামেলা শুরু হয়ে যায় এবং ছোটখাটো যুদ্ধও চালু হয়ে যায়। এইরকম একটা যুদ্ধে 1507 খ্রিস্টাব্দে আলমোডার ছেলে মারা যায়। তারপর 1509 খ্রিস্টাব্দে একটা বড় আকারের যুদ্ধ চালু হয়, ব্যাটেল অফ দিউ। এই যুদ্ধে একদিকে ছিল পর্তুগিজ গভর্নর আলমোডা আর অন্যদিকে ছিল আফগানিস্তানের মামলুক সাম্রাজ্যের রাজা, গুজরাটের রাজা, কেরালা জ্যামোরিন, আরব দেশের রাজারা এরা। যদিও এই যুদ্ধে পর্তুগিজ গভর্নর আলমোডা জিতে যায়। পরে 1509 খ্রিস্টাব্দে পর্তুগিজ থেকে আরেকজন গভর্নর আসে, আলবুকার্ক। 1505 খ্রিস্টাব্দে আসে আলমোডা, 1509-তে আলবুকার্ক। আলবুকার্ক পর্তুগিজদের রাজধানী হিসাবে কোচিকে স্থাপন করে এবং পরের বছর 1510 খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া তাদের কাজের জন্য নিয়ে নেয়। এই আলবুকার্ক আশেপাশের রাজাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখতো। সেই হিসাবে বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়ের সাথে আলবুকার্কের খুব ভালো সম্পর্ক হয়ে যায়। কৃষ্ণদেব রায় এই আলবুকার্কের থ্রু পর্তুগাল থেকে ঘোড়া কিনতেন। আলবুকার্ক চাইতেন যে ভারতে পর্তুগালিদের সংখ্যা বৃদ্ধি হোক, এই জন্য পর্তুগালিদের ভারতে বিবাহ করার কথা বলতেন। আর এইভাবে চলতে চলতে আলবুকার্ক ভারতে আলু আর তামাকের চাষ শুরু করে। এরপর 1526 খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোর নিয়ে নেওয়া হয়। এরপর 1529 খ্রিস্টাব্দে গভর্নর হিসাবে আসে নিনো দে কুনহা। কুনহা এই পর্তুগিজ এরিয়ার রাজধানী কোচি থেকে গোয়াতে শিফট করে নেয়। আলবুকার্ক রাজধানী বানিয়েছিল কোচি, নিনো দে কুনহা এই রাজধানী শিফট করে গোয়াতে। এবং কুনহা তার সময়কালে গুজরাটের এক শাসক বাহাদুর শাহের কাছ থেকে বোম্বে দখল করে নেয়। পরবর্তীকালে 1661 খ্রিস্টাব্দে গিয়ে যখন ইংল্যান্ডের চার্লস দ্বিতীয়র সাথে পর্তুগালের ক্যাথরিনের বিবাহ হয়, তখন এই বোম্বেটাকে গিফট হিসাবে ইংল্যান্ডকে দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে 1668 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা এই বোম্বেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে দিয়ে দেয় ভাড়া খাটানোর জন্য, আর তাও $10 বিনিময়ে। এরপর পরবর্তীতে 1579 খ্রিস্টাব্দে এই পর্তুগিজরা মুঘল সম্রাট শাহজাহানের কাছ থেকে একটা ফরমান নিয়ে নেয়, আর সেই ফরমান অনুযায়ী বাংলার এরিয়াতে
হুগলিতে ট্রেডিং আউটপোস্ট তৈরি করে এবং ধীরে ধীরে বাংলার এরিয়াতে লবণের ব্যবসায় তাদের একাধিকার হয়ে যায়। আর এর পাশাপাশি তারা দাসের কেনাবেচাও শুরু করে। আর এরপরে 1599 খ্রিস্টাব্দে হুগলির ব্যান্ডেলে একটা চার্চ স্থাপন করে, যার বর্তমান নাম হলো ব্যান্ডেল চার্চ। যদিও এরপর দেখা যায় যে 1595, 1600 এই সময় গিয়ে অন্যান্য বিভিন্ন দেশ থেকেও বিভিন্ন কোম্পানি ভারতে আসতে শুরু করে। এই জন্য পর্তুগাল ধীরে ধীরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই দিকে শিফট হয়ে যায়। আর এর মাঝখানে 1556 খ্রিস্টাব্দে পর্তুগিজরা ভারতে নিয়ে আসে প্রিন্টিং প্রেস বা ছাপাখানা। এছাড়া এও জানা যায় যে এই পর্তুগিজরাই ভারতে প্রথম সতী প্রথা সমাপ্ত করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। তো যাই হোক, 1498 খ্রিস্টাব্দে ভারতে প্রথম আসে পর্তুগাল। এরপরে 1595 খ্রিস্টাব্দে আসে ডাচ বা নেদারল্যান্ড। 1594 খ্রিস্টাব্দে নেদারল্যান্ডে একটা কোম্পানির স্থাপনা হয় এবং ওই কোম্পানি 1570 খ্রিস্টাব্দে ভারতে আসে। তবে ভারতের সাথে সাথে ইন্দোনেশিয়াতেও তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য আসে, কিন্তু ভারতে তখনও পর্তুগালিরা থাকায় তেমন খুব একটা সুবিধা করতে পারেনি। ফলে 1602 খ্রিস্টাব্দে নেদারল্যান্ডে আরও একটা কোম্পানির প্রতিষ্ঠা হয়, ভিওসি বা ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেদারল্যান্ডের তরফ থেকে এই কোম্পানিকে ক্ষমতা দেওয়া হয় যে তারা ভারত বা ইন্দোনেশিয়া বা অন্য কোনো দেশে গিয়ে যুদ্ধ ঘোষণা করতে পারে, সন্ধি ঘোষণা করতে পারে, কেল্লা নির্মাণ করতে পারে, এমনকি ওই দেশের জায়গাও দখল করতে পারে। তো এই সমস্ত ক্ষমতা নিয়ে পরে 1605 খ্রিস্টাব্দে এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ভিওসি ভারতের প্রথম মছলিপত্তনমে তাদের ফ্যাক্টরি খোলে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের মছলিপত্তনমে 1605 খ্রিস্টাব্দে প্রথম ফ্যাক্টরি স্থাপন করে। তারপর 1609 খ্রিস্টাব্দে পুলিকটে, 1616 খ্রিস্টাব্দে সুরাটে আর 1653 খ্রিস্টাব্দে চুচুড়াতে ফ্যাক্টরি স্থাপন করে। এরপর ধীরে ধীরে এই ডাচ কোম্পানি ভারতের পশ্চিম উপকূলে পর্তুগালিদের যে সমস্ত ট্রেডিং আউটপোস্ট রয়েছে তার অলমোস্ট সমস্তটাই নিয়ে নেয়। কিন্তু এই চলতে চলতে 1663 খ্রিস্টাব্দে ইউরোপে নেদারল্যান্ড আর পর্তুগালের ভেতর একটা সন্ধি হয়, ট্রিটি অফ হগ। এই সন্ধির দরুন নেদারল্যান্ড পর্তুগালিদের জায়গা দখল করা ছেড়ে দেয়। আর এইভাবেই এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যায়। এই ব্যবসা চালাতে চালাতে 1669-70 এই সময় গিয়ে বিশ্বের সবচেয়ে ধনী কোম্পানি হয়ে ওঠে এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ভিওসি। এরপর 1670 থেকে 1672 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপে নেদারল্যান্ডের সাথে ইংল্যান্ডের একটা যুদ্ধ হয়, যেটাকে বলা হয় অ্যাংলো ডাচ ওয়ার। আর এই যুদ্ধে ডাচ বা নেদারল্যান্ড হেরে যায়, আর তার প্রভাব হিসাবে ভারতে এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুর্বল হয়ে পড়ে। এরপর 1710 খ্রিস্টাব্দে এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কালিকট বন্দর থেকে মশলার ব্যবসার জন্য একচেটিয়া অধিকার নিয়ে নেয়। যদিও পরে 1715 খ্রিস্টাব্দে কেরালার জ্যামরিন এই কালিকট বন্দর থেকে মশলার ব্যবসা সবার জন্য খুলে দেয়। এরপর 1721 খ্রিস্টাব্দ থেকে দেখা যায় যে এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে তার ট্রেডিং ইন্দোনেশিয়ার দিকে শিফট করে নেয় এবং ফাইনালে 1759 খ্রিস্টাব্দে গিয়ে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হয় বিদারার যুদ্ধ। আর এই বিদারার যুদ্ধের পর এই ভিওসি বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে পুরোপুরি সমাপ্ত হয়ে যায়। এরপর ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ডেনমার্ক ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানি ভারতে আসে 1616 খ্রিস্টাব্দে এবং প্রথম তাদের ফ্যাক্টরি খোলে তামিলনাড়ুর ত্রাবাঙ্কুরে। এই কোম্পানি ভারতে খুব একটা সুবিধা করতে পারেনি, ফলে 1616 থেকে 1650 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যবসা করে ভারত থেকে চলে যায়। তারপর আবারও 1670 খ্রিস্টাব্দে একটা কোম্পানির প্রতিষ্ঠা হয়, এশিয়াটিক কোম্পানি। আর এই এশিয়াটিক কোম্পানি ভারতে এসে তাদের ট্রেডিং আউটপোস্ট বা ফ্যাক্টরি খোলে বাংলার শ্রীরামপুরে। তবে তখনও এই কোম্পানি খুব একটা বেশি সুবিধা করতে পারেনি, ফলে 1729 খ্রিস্টাব্দে এই কোম্পানি ভারত ছেড়ে চলে যায়। ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে 1616 থেকে 1650 পর্যন্ত ব্যবসা করে, তারপর 1670 থেকে 1729। ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য দুটো ট্রেডিং আউটপোস্ট, ত্রাভাঙ্কুর আর শ্রীরামপুর। এরপর ফ্রান্স বা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা ছিল একটা সরকারি কোম্পানি। 1664 খ্রিস্টাব্দে ফ্রান্সে এই কোম্পানির প্রতিষ্ঠা হয় এবং ওই 1664 খ্রিস্টাব্দেই ভারতে চলে আসে এবং ভারতে এসে 1668 খ্রিস্টাব্দে সুরাটে প্রথম তাদের ফ্যাক্টরি খোলে। এরপর 1673 খ্রিস্টাব্দে পন্ডিচেরি শহরের প্রতিষ্ঠা করে। এই পন্ডিচেরি শহরের প্রতিষ্ঠা করেছিল চার্লস মার্টিন। এরপর 1673 খ্রিস্টাব্দেই মোগল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে অনুমতি নিয়ে বাংলার এরিয়াতে চন্দননগরে ফ্রেঞ্চ কলোনি স্থাপন করে। এখন ফ্রান্স ভারতে ব্যবসা বাণিজ্য করতে করতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে খুবই দ্বন্দ্ব বেঁধে যায়। আর এই দ্বন্দ্বের ফলস্বরূপ 1746 খ্রিস্টাব্দে প্রথম অঙ্গ কর্ণাটিক যুদ্ধের সূচনা হয় এবং এইভাবে টোটাল 3টে অঙ্গ কর্ণাটিক যুদ্ধ হয়। এই তৃতীয় অঙ্গ কর্ণাটিক যুদ্ধের একটা পার্ট হলো বন্দিবাসের যুদ্ধ 1760 সালের। 1760 সালের এই বন্দিবাসের যুদ্ধে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হেরে যায় এবং এই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে তাদের তল্পিতল্পা গুটিয়ে
ফাইনালি লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড এই এরিয়াতে শিফট হয়ে যায়। ফলে পরবর্তীকালে ওই লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড ওই এরিয়াকে বলা হতো ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া। এরপর সুইডেন বা সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানি ভারতে আসে 1731 খ্রিস্টাব্দে এবং এই কোম্পানি ভারতে তেমন কোনো সুবিধা করতে না পেরে ফাইনালি 1813 খ্রিস্টাব্দে পুরোপুরি ভারত ছেড়ে চলে যায়। তো মেইনলি 6টা দেশ থেকে ভারতে বিভিন্ন কোম্পানি আসে: পর্তুগাল, ডাচ, ইংল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স, সুইডেন। কি কি? পর্তুগাল, ডাচ, ইংল্যান্ড, ডেনমার্ক। পর্তুগাল, ডাচ, ইংল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স, সুইডেন। পর্তুগাল আসে 1498-তে, ডাচ 1595-তে, ইংল্যান্ড 1600, ডেনমার্ক 1616, ফ্রান্স 1664 আর সুইডেন 1731। পর্তুগাল, ডাচ, ইংল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স, সুইডেন 1498, 1595, 1600, 1616, 1664, 1731। পর্তুগাল তাদের ফার্স্ট ফ্যাক্টরি খোলে কালিকটে 1500 খ্রিস্টাব্দে। পর্তুগাল আসে 1498-তে, ফ্যাক্টরি খোলে 1500-তে। ডাচ কোম্পানি আসে 1595-তে, ফার্স্ট ফ্যাক্টরি খোলে মছলিপত্তনমে 1605 সালে। ডাচ 1595, ফার্স্ট ফ্যাক্টরি মছলিপত্তনম 1605-এ। ডেনমার্ক 1616-তে আসে, ফার্স্ট ফ্যাক্টরি ত্রাভাঙ্কুরে 1620 সালে। ইংল্যান্ড আর ফ্রান্স দুজনেই তার ফার্স্ট ফ্যাক্টরি খোলে সুরাটে। ইংল্যান্ড সুরাটে ফ্যাক্টরি খোলে 1613 সালে, ফ্রান্স খোলে 1668 সালে। সুইডেন 1731-এ আসে কিন্তু তেমন কোনো ফ্যাক্টরি স্থাপন করেনি। বাংলাতে যে ফ্যাক্টরি ছিল ডাচের ফ্যাক্টরি ছিল। ডাচ 1653 সালে চুচুড়াতে ফ্যাক্টরি স্থাপন করে। ডাচ চুচুড়াতে 1653 সালে। ইংল্যান্ড হুগলিতে 1651 সালে। ডাচ চুচুড়া 1653, ইংল্যান্ড হুগলি 1651 আর ডেনমার্ক শ্রীরামপুর 1676। ডেনমার্ক শ্রীরামপুর 1676। এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানির প্রতিষ্ঠা হয় 1600 খ্রিস্টাব্দে। তবে 1600 খ্রিস্টাব্দে এই কোম্পানি ভারতে আসার আগে ভারতকে স্টাডি করার জন্য ইংল্যান্ড থেকে একজন ব্যক্তি এসেছিলেন, জেমস ল্যানচেস্টার। এই ল্যানচেস্টার 1591 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে রওনা দেয় এবং 1593 খ্রিস্টাব্দে কন্যাকুমারীতে এসে পৌঁছায়। এরপর ভারত সম্পর্কে মোটামুটি একটু স্টাডি করার পর মালয়েশিয়ার দিকে চলে যায়। তারপর মালয়েশিয়াকে স্টাডি করে ভারত আর মালয়েশিয়ার রিপোর্ট ফাইনালে ইংল্যান্ডে দেয়। সেই রিপোর্টের উপর ভিত্তি করে নর্মালি 1600 খ্রিস্টাব্দে একটা কোম্পানির প্রতিষ্ঠা হয়, গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ। এক কথায় যার নাম হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই সময় ইংল্যান্ডে মহারানী ছিল এলিজাবেথ প্রথম। 1600 খ্রিস্টাব্দে এই কোম্পানি স্থাপন হয়ে ওই বছরই ভারতে চলে আসে এবং ভারতে এসে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতো। ব্যবসা বাণিজ্য করতে করতে 1611 খ্রিস্টাব্দে ফার্স্ট তাদের ট্রেডিং আউটপোস্ট খোলে মছলিপত্তনমে। যদিও 1613 খ্রিস্টাব্দে ফার্স্ট তাদের ফ্যাক্টরি খোলে সুরাটে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1613 খ্রিস্টাব্দে ফার্স্ট ফ্যাক্টরি খোলে সুরাটে। তবে এর আগে 1611 খ্রিস্টাব্দে ফার্স্ট ট্রেডিং আউটপোস্ট খোলে মছলিপত্তনমে। এখন 1611 খ্রিস্টাব্দে ওই যে প্রথম ট্রেডিং আউটপোস্ট খোলা হলো, মছলিপত্তনম ছাড়াও আরো বিভিন্ন জায়গায় ট্রেডিং আউটপোস্ট খোলার প্ল্যান ছিল। আর এই প্ল্যান নিয়েই 1608 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের দরবারে এসেছিল, কিন্তু জাহাঙ্গীর তাকে খুব একটা অ্যালাউ করেনি। এই জন্য 1611 খ্রিস্টাব্দে একটাই ট্রেডিং পোস্ট খোলা হয়, সেটা কোথায়? মছলিপত্তনমে। তারপর 1613 খ্রিস্টাব্দে সুরাটে তো ফার্স্ট ফ্যাক্টরি খোলা হয়ই। পরে 1615 খ্রিস্টাব্দে টমাস রো আবারও জাহাঙ্গীরের দরবারে আসে এবং তখন জাহাঙ্গীরের কাছ থেকে পারমিশন নিয়ে আগ্রা, আহমেদাবাদ আর ভারুচ এই 3 জায়গায় 3টে ফ্যাক্টরি স্থাপনা হয়। আর পরের বছর 1616 খ্রিস্টাব্দে ওই মছলিপত্তনমে যে ট্রেডিং আউটপোস্ট ছিল সেটাকে ফ্যাক্টরিতে কনভার্ট করে দেওয়া হয়। তারপর 1638 খ্রিস্টাব্দে হুগলিতে ফ্যাক্টরি খোলা হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হুগলিতে ফ্যাক্টরি খোলে 1638 খ্রিস্টাব্দে। তারপর 1639 খ্রিস্টাব্দে মাদ্রাস এরিয়াতে চন্দ্রগিরির রাজার কাছ থেকে পারমিশন নিয়ে সেন্ট জর্জের কেল্লা তৈরির কাজ শুরু করে। তারপর 1651 খ্রিস্টাব্দে মোগল সম্রাট শাহজাহানের কাছ থেকে একটা ফরমান নেয় আর ওই ফরমান অনুযায়ী 3000 টাকার বিনিময়ে বাংলার এরিয়াতে ফ্রি ট্রেড করার পারমিশন পায়। এখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের ব্যবসা বাণিজ্য করতে করতে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বিভিন্ন দ্বন্দ্ব বেঁধে যায়। আর এই দ্বন্দ্ব চলতে চলতে ইউরোপে 1661 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজপুত্র চার্লস দ্বিতীয় আর পর্তুগালের রাজকন্যা ক্যাথলিন, এদের দুজনের বিয়ে হয়। ফলে এই বিয়ের গিফট হিসাবে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1661 খ্রিস্টাব্দে বোম্বে যে ট্রেডিং আউটপোস্ট সেটাকে ওই চার্লস দ্বিতীয়কে দিয়ে দেয়। এরপর 1668 খ্রিস্টাব্দে চার্লস দ্বিতীয় মানে রাজা চার্লস দ্বিতীয় এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বোম্বে শহরটা বার্ষিক 10 পাউন্ড ভাড়ার বিনিময়ে দিয়ে দেয় ব্যবসা করার জন্য।
এরপর 1682 খ্রিস্টাব্দে উইলিয়াম হেজ এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর হিসেবে ভারতে আসে। 1682 খ্রিস্টাব্দে উইলিয়াম হেজ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর হিসেবে ভারতে আসে। তখন মুঘল সম্রাট ছিল ঔরঙ্গজেব। এই হেজ ঔরঙ্গজেবের কাছ থেকে একটা ফরমান নেয়, আর সেই ফরমান অনুযায়ী হেজ বাংলার এরিয়াতে কেল্লা তৈরির কাজ শুরু করে। এছাড়া ওই ফরমানে আরো বলা ছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার এরিয়াতে কেল্লা তৈরি করতে পারবে, নিজস্ব আর্মি রাখতে পারবে এবং বাংলার এরিয়াতে কলোনি স্থাপন করতে পারবে। এখন এই সমস্ত ফরমান নিয়ে বাংলার এরিয়াতে লোকাল জমিদারদের সাথে ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির টুকটাক ঝামেলা বেঁধে যায়। আর এই ঝামেলা হতে হতে 1686 থেকে 1690 খ্রিস্টাব্দ পর্যন্ত একটা যুদ্ধ হয়, যাকে বলে অ্যাংলো মুঘল ওয়ার বা চাইল্ড ওয়ার। শেষ একটা সন্ধি হয় এবং ওই সন্ধির দরুন ঔরঙ্গজেব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে 1.5 লক্ষ মুদ্রা ফাইন হিসাবে নেয়। তারপর 1696 খ্রিস্টাব্দে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ভেতর একটা এরিয়া সুতানুটি, এই সুতানুটিতে কেল্লা তৈরির কাজ শুরু করে। আর এই কেল্লা নির্মাণ নিয়ে আবারও ওই সুতানুটির জমিদারের সাথে টুকটাক ঝামেলা বেঁধে যায়। ফলে ঔরঙ্গজেব আবারও বাংলার এরিয়াতে আসে এবং এই ঝামেলা মিটিয়ে দিয়ে যায়। পরে 1698 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলিকাতা, সুতানুটি আর গোবিন্দপুর এই 3টে এরিয়া লোকাল জমিদারদের থেকে টোটাল 1200 মুদ্রার বিনিময়ে কিনে নেয়। 1698 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলিকাতা, সুতানুটি আর গোবিন্দপুর এই 3টে এরিয়া লোকাল জমিদারদের কাছ থেকে 1200 মুদ্রার বিনিময়ে কিনে নেয়। আর এই 3টে এরিয়াকে একসাথে মিলিয়েই বলা হয় কলকাতা। আর এই 1698 খ্রিস্টাব্দ থেকেই মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে জায়গা দখল শুরু হয়। এইভাবে ছোট ছোট জায়গা দখল আর ব্যবসা করতে করতে 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান পেয়ে যায়। সেটাকেই বলা হয় 1717 খ্রিস্টাব্দের ফারুকশিয়ারের ফরমান। এই ফরমান অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার এরিয়াতে অবাধ ব্যবসা বাণিজ্য করার অধিকার পেয়ে যায়। ফলে কোম্পানির ব্যবসায় অধিকার তো আস্তে আস্তে বাড়তেই থাকে, কিন্তু তার পাশাপাশি কোম্পানি চাইতো দেশে অন্যান্য যে সমস্ত ব্রিটিশ কোম্পানি রয়েছে তাদেরকে যাতে সরিয়ে ফেলা যায়। আর এই জন্যই 1759 খ্রিস্টাব্দে বিদরাজ যুদ্ধের মাধ্যমে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারত থেকে বার করে দেয়। 1760 সালে বন্দিবাসের যুদ্ধের মাধ্যমে ফ্রান্সকে ভারত থেকে বার করে দেয়। 1759-এ বিদারাজ যুদ্ধ, ডাচ বেরিয়ে যায়। 1760 বন্দিবাসের যুদ্ধ, ফ্রান্স বেরিয়ে যায়। আর এর আগে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে বাংলার এরিয়া পুরোপুরি ইংরেজদের দখলে চলে আসে। তারপর 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা দুর্বল হয়ে যায়। ফলে উত্তর ভারতে দিল্লির আশেপাশের এরিয়াও অনেকটা দুর্বল হয়ে পড়ে। ফাইনালি 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর দিল্লির এরিয়া মানে মোগল সাম্রাজ্যের পুরো এরিয়া এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের দখলে নিয়ে নেয়। ফলে উত্তর, পশ্চিম আর পূর্ব ভারত এই পুরো এরিয়া ব্রিটিশদের আন্ডারে চলে আসে। এরপর 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের সন্ধি হয়। আর এই সন্ধির পর থেকেই এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের এরিয়াতে শাসন ব্যবস্থা চালাতে থাকে। আর এই শাসন ব্যবস্থা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে চলে, যেমন ইজারিদারি ব্যবস্থা, পার্মানেন্ট সেটেলমেন্ট, রেওয়াতওয়ারি ব্যবস্থা, মহলওয়ারি ব্যবস্থা এবং বিভিন্ন সময় বিভিন্ন আইন আসে, যেমন রেগুলেটিং অ্যাক্ট 1773, চার্টার অ্যাক্ট 1793, 1813, 1833, 1853 এইসব। এবার এর মাঝখানে 1690 খ্রিস্টাব্দে একটা ছোট্ট ঘটনা আছে। 1690 খ্রিস্টাব্দে কলকাতা শহরের প্রতিষ্ঠা করেছিল জব চার্নক 24শে আগস্ট। 1690 খ্রিস্টাব্দে 24শে আগস্ট জব চার্নক কলকাতা শহরের প্রতিষ্ঠা করেছিল। তবে তখন এর এরিয়া ছিল খুবই ছোট। পরে 1698 খ্রিস্টাব্দে যখন সুতানুটি, গোবিন্দপুর আর কলিকাতার বড় এরিয়া নিয়ে নেওয়া হয়, তখন ওই কলকাতা শহর প্লাস এই 3টে গ্রাম, এই পুরো এরিয়া নিয়ে টোটাল কলকাতা বলা হতো। এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত শাসন অর্থাৎ ইজারিদারি ব্যবস্থা।